হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা পুলিশ পরীক্ষাতে আসতে পারে এরকম 10টি কমন অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে দিই, আমি বলছি না যে এই অঙ্ক আসবে, আমি বলছি এই ধরনের অঙ্ক আসবে বা এই টাইপগুলো ইম্পর্টেন্ট। তো আমরা সেই টাইপগুলো শেখার চেষ্টা করছি, যে টাইপটা আগামী যে পুলিশ পরীক্ষা, কেপি, ডাব্লিউপি, ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, প্রথমে বলে রাখি, তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে এই 3 মাসে, তো আমার একটা ক্র্যাশ কোর্স আছে, যেখানে তুমি আগামী পহেলা আগস্ট শুরু হয়েছে, মানে এই মাসেই শুরু হয়েছে, তোমরা সেখানে ভর্তি হতে পারো। খুব কম পয়সাতে তোমাদেরকে আমি অঙ্ক শেখাচ্ছি চ্যাপ্টার ধরে ধরে। এই নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে, ABCD একটি যৌথ ব্যবসা আরম্ভ করলো। পহেলা জানুয়ারি এ 1200 টাকা দিয়েছে, পহেলা এপ্রিল বি 1500 টাকা দিয়েছে, পহেলা জুলাই সি 1800 টাকা এবং পহেলা অক্টোবর ডি 2100 টাকা মূলধন দিল। এক বছর শেষে 900 টাকা লাভ হলে সি কত টাকা পাবে? দেখো, লাভ হয়েছে 900 টাকা, তাহলে আমাদেরকে লাভের অনুপাত বের করতে হবে। লাভের অনুপাত মানে প্রফিটের অনুপাতের নিয়ম হচ্ছে, তোমরা যদি মূলধন ক্যাপিটালকে টাইম দিয়ে গুণ করো, ঠিক আছে? তাহলে এখানে 4 জন রয়েছে, এ, বি, সি এবং ডি। তোমাদেরকে বলি, শর্টকাট যদি করতে চাও, তো দেখো প্রত্যেকটি মূলধনের 2টো করে শূন্য আছে, তুমি কেটে দাও। প্রত্যেকটি মূলধনের 2টো করে শূন্য আছে, তুমি এগুলো প্রথমেই ধরবে না, ছেড়ে দাও। এবার দেখো, এ এর মূলধন কত? তাহলে 12। এটা প্রথম থেকে পহেলা জানুয়ারি খেটেছে, তার মানে প্রথম থেকেই খেটেছে, এটা 12 মাস খেটেছে, 12 দিয়ে গুণ। দ্বিতীয়, যদি বি এর মূলধন দেখো, সেটা হবে 15। এটা পহেলা এপ্রিল থেকে, তার মানে প্রথম 3 মাস খাটেনি, মানে 9 মাস খেটেছে। সি এর যদি দেখো মূলধন, সি এর মূলধন হচ্ছে কত? 18। এটা শুরু হয়েছে পহেলা জুলাই, মানে প্রথম 6 মাস খাটেনি, মানে বাকি 6 মাস খেটেছে। আর ডি এর ক্ষেত্রে যদি দেখো, ডি এর মূলধন হচ্ছে 21। এটা পহেলা অক্টোবর থেকে শুরু হয়েছে, মানে প্রথম 9 মাস খাটেনি, বাকি 3 মাস খেটেছে। এই হচ্ছে ABCD এর মূলধন, মানে মূলধনের অনুপাত, লাভের অনুপাত। কারণ আমি মূলধন আর সময় গুণ করেছি, তাই না? এবার তুমি কাটাকাটিও করতে পারো, এখানে যেগুলো কাটছে তুমি কাটতে পারো। দেখো, এখানে 3 দিয়ে কাটা যায়, এখানে 3 দিয়ে কাটলে তুমি 2 পাবে, এখানে 3 দিয়ে কাটলে তুমি 3 পাচ্ছ, এখানে 3 দিয়ে কাটলে তুমি 4 পাচ্ছ। এটাকেও 3 দিয়ে কাটা যায়, 4। এটা একটা 3 কেটে গেল, এটাকে 3 দিয়ে কাটলে 6, এটাকে 3 দিয়ে কাটলে 7, আর যাচ্ছে না। তো এ হচ্ছে 16, 4 4 16, বি থাকছে 15, সি থাকছে কত? 6 2 12, আর ডি থাকছে বন্ধুরা শুধু 7। আমাকে চেয়েছে সি, সি মানে হচ্ছে 12 ভাগ। টোটাল কত ভাগ হচ্ছে তাহলে? 15 আর 16 31, 31 আর 12 43, 43 আর 7 50। এই যে 50 ভাগ, এর মধ্যে সি হচ্ছে 12 ভাগ, তাহলে 50 ভাগের মধ্যে 12 ভাগ, তাহলে 900 টাকার মধ্যে কত? ব্যাস এইটুকু করলে আমরা অ্যান্সার পাই। 0 0, 5 দিয়ে 90 কাটবো, 16 18, 18 5 90, 18 আর 12 গুণ করে দাও। 18 2 36, 6 হাতে 3 থাকে, 18 একে 18 আর 3 21, 216। এইটা হচ্ছে সি এর ভাগ। বাস আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে করবো কি আমরা? সিম্পলি মূলধন আর সময় দেওয়া আছে, তো আমরা লাভের অনুপাত পেয়ে যাব গুণ করে। লাভের অনুপাত পেলেই তো সেই অনুপাতে টাকাটা ভাগ হয়ে যাবে, যে যেটা পাচ্ছে। ওকে, সিম্পল। চলে যাব নেক্সট কোশ্চেনে। একজন ব্যবসায়ী একটি টেবিল এবং একটি আলমারি তৈরি করে দেখলো তার নির্মাণ ব্যয়ের অনুপাত 1:3। তিনি আলমারিটি 22.5% লাভে আর টেবিলটি 20% লাভে বিক্রি করে সব সমেত 3325 টাকা লাভ করেন। আলমারির নির্মাণ খরচ কত? দেখো, এই ধরনের অঙ্কে তোমাকে সবসময় কনফিউজ করার জন্য একটা জিনিস দেয়, সেটা হচ্ছে কি, প্রথমে টেবিল বলা আছে আর তারপর আলমারি বলা আছে। মানে টেবিল হচ্ছে 1 ভাগ, আলমারি হচ্ছে 3 ভাগ, ঠিক আছে? তো তুমি টেবিলটা দেখে নাও প্রথমে, টেবিল আর একটা আছে আলমারি। সবসময় মনে রেখো বন্ধুরা, যদি পার্সেন্টেজের ব্যাপার থাকে, তো অনুপাতকে এক্স আর 3x ধরবে না। 1 মানে ধরবে 100, আর 3 মানে ধরবে 300, কারণ পার্সেন্টেজের ব্যাপার আছে। এবার এই যে টেবিল, এই টেবিলে কত লাভ? এই টেবিলে লাভ হচ্ছে 20%, তাই না? তো এটা 100x ধরো, আর এটা হচ্ছে 300x। 20% মানে 20x লাভ, এটাতে 20x লাভ। আর এটাতে লাভ কত হয়েছে? আলমারিতে 22.5%, মানে 100তে 22.5, তাহলে 300তে কত? 3 দিয়ে গুণ হবে, 66, 67.5। তাহলে এখানে 67.5x লাভ। তাহলে টোটাল লাভ কত হলো বলো তো? এই দুটি গুণ করে যোগ করে দেবো, তাহলে কত হবে? 77, 87,
87.5x এটা লাভ হয়েছে, বাস এই যে 87.5x লাভ সেটাই বলা আছে 3350। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি 87.5x এটা হচ্ছে 3325। তাহলে এক্স এর মান হবে কত? এক্স এর মান হবে 3325কে ভাগ করে দাও 87.5 দিয়ে। আমাকে বের করতে কি বলেছে? আলমারির নির্মাণ খরচ। আলমারি মানে 300x, তাহলে তুমি এক্স তো আছে, এদিকে 300 গুণ করে দাও, এদিকেও 300 গুণ করে দাও, বাস তুমি পেয়ে যাবে 300x এর মান। দেখো 100 দিয়ে আমরা কি করি, 12.5 দিয়ে কাটলে, 12.5 দিয়ে কাটলে এটা পাবো তুমি 7, আর এই 300কে 100কে কাটলে কয় 8 হয়, 100কে 12.5 দিয়ে কাটলে 8 হয়, তাহলে 300 আছে মানে 3 8 24 পাবো এখানে। 7 দিয়ে তুমি যদি এটা কাটো তো 7 3 7 4 28, 7 4 28 থাকছে 5 52, 7 7 49 থাকছে 35, 7 5 35, এইটা গুণ যোগ করে দাও, গুণ করে দাও, তুমি অ্যান্সার পাবে। ঠিক আছে, 24 5 120, শূন্য হাতে 12 থাকে, 24 7, আচ্ছা এই গুণটা একটু কঠিন, তো তোমাকে 24কে ভেঙে দাও তুমি 6 আর 4 দিয়ে, সেভাবেও তুমি গুণ করতে পারো, এটা তোমার উপর নির্ভর করছে কিভাবে তুমি গুণটা করবে। ঠিক আছে, আর এটা গুণ করলে 11,400 আসবে, তো সেটাই হবে আমাদের অ্যান্সার 11,400। 475 আর 24 গুণ করলে 11,400 আসবে, অ্যান্সার হবে আমাদের অপশন এ। ঠিক আছে, তো কিভাবে করবে আশা করছি বুঝতে পারছো, খুব ইজি ধরবে কি, অনেক জিনিস আছে লেখার দরকার নেই, আমি এগুলো দেখো পরীক্ষার হলে তো আমি এগুলো লিখছি। ঠিক আছে, আলমারি টেবিল 100x 300x না, এগুলো তুমি মুখে মুখেই ধরে নেবে 100x আর 300x, তো একটা 20% লাভ মানে 20x, আর একটা 22.5% মানে 300তে কত হবে তোমার 750, তাহলে এটা তুমি সরাসরি পেয়ে যাবে। তারপর তোমাকে এই ক্যালকুলেশনটা একটু করতে হবে, আশা করছি বুঝতে পারছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অথচ আমরা ভুল করি, আমার কাছে বারবার এই অঙ্কটি রিকোয়েস্ট আসে। হ্যাঁ, এই ধরনের অঙ্ক কি করবে তুমি, দেখা বলেছে একটি দ্রব্যের বিক্রয় মূল্যের 10% ক্রয় মূল্যের 12%-এর সমান। তো এখানেই আমরা থেমে যাব প্রথমে। আমার কাছে ক্রয় মূল্য আছে আর বিক্রয় মূল্য আছে। বলো বিক্রয় মূল্যের 10% আর ক্রয় মূল্যের 12% সমান। তুমি যদি বিক্রয় মূল্যটা ধরে নাও তাহলেই সমস্ত কিছু হয়ে যাবে গোলমাল। তোমাকে ধরতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে ধরো 100x, তাহলে ক্রয় মূল্যের 12% কত? ক্রয় মূল্যের 12% হচ্ছে 12x, এটাই তো বিক্রয় মূল্যের 10%। তাহলে এই 12xটা বিক্রয় মূল্যের 10%। আচ্ছা, এটা যদি বিক্রয় মূল্যের 10% হয় তো বিক্রয় মূল্যের 100%টা কত? দেখো ক্রয় মূল্যের 12x, এটা বিক্রয় মূল্যের 10%, 12xটা 12x যদি 10% হয় 120 হবে, 120x হবে 100%, তো এটা 10 গুণ, 10 গুণ হয়ে যাবে, 12 10 গুণ হয়ে যাবে 120, কারণ 10-এর 10 গুণ হচ্ছে 100%, তাহলে 12x এর 10 গুণ 120x, এটা হচ্ছে তোমার কি বলতো বিক্রয় মূল্য। এই জায়গাটা ইম্পর্টেন্ট ছিল, এই জায়গাটা যদি বুঝতে পেরেছো তাহলে দেখো পরবর্তীতে কি আসছে, আবার বিক্রয় মূল্যের 16%, ক্রয় মূল্যের 18% অপেক্ষা 90 বেশি, তাহলে বিক্রয় মূল্যের 16%, বিক্রয় মূল্যের 16% কত হবে? বিক্রয় মূল্য মানে কত? 120x, এর 16% হচ্ছে 16/100। এখান থেকে কি বলেছে, ক্রয় মূল্যের 18%, ক্রয় মূল্যের 18% তো 18x হবে, কারণ ক্রয় মূল্য 100, তাহলে 18% হবে 18x। এই দুটি কত বেশি বলেছে? 90 বেশি, তো 90 হবে এটা মান, কারণ বিক্রয় মূল্যের যে 16% সেটা ক্রয় মূল্যের 18% থেকে 90 বেশি, তো এটা 90 বেশি আছে, তাহলে বিয়োগফল হচ্ছে 90, বাস এখান থেকে তো করে নাও অ্যান্সার। দেখো এটা 20 দিয়ে কাটলে 6, এটা 20 দিয়ে কাটলে 2 পাই 5, তো 16 6 96, 96x ডিভাইডেড বাই 5 মাইনাস 18x সমান সমান হচ্ছে 90। এখানে 5 তোমার লসাগু আসবে, তাহলে উপরে থাকবে 96 5-এর জন্য, মাইনাস 96x মাইনাস 18 আছে, তো নিচে কিছু নেই মানে 5 18 90 হয়ে যাবে গুণ, সমান সমান 90। উপরটা বিয়োগ করলে কত পাচ্ছ? উপরটা বিয়োগ করলে পাচ্ছ 6x সমান সমান 5 আর 90 গুণ হয়ে যাবে, তো 90 ইন্টু 5। দেখো 6-এর সঙ্গে 90 কাটা যায় 15 দিয়ে, তাহলে x এর ভ্যালু হচ্ছে 15 5 75, x এর ভ্যালু 75। আমাদেরকে বলেছে ক্রয় মূল্য কত। আচ্ছা ক্রয় মূল্য মনে আছে প্রথমে কত ধরেছিলাম আমরা ধরেছিলাম 100x, তাই না? তাহলে 100 ইন্টু এক্স এর মান 75, তাহলে আমাদের পাবো 7500। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, কিন্তু ধাপটা বোঝো আমি কিভাবে করছি, এই ধাপটা বোঝো। এই ধাপটা যদি একবার বুঝে নাও অনেক জিনিস তুমি স্কিপ করে খুব শর্টকাটে করতে পারবে। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে।
একজন মহাজন দেখলো সুদের হার 13 থেকে 12.5 হওয়াতে 104 টাকা কমে গেল। মূলধনের পরিমাণ কত? আচ্ছা, মূলধন যদি 100% হয়, এখন হয়েছে কি 13% থেকে 12.5%, কতটা কমছে? 0.5% কমে যাচ্ছে। 0.5 মানেই কত কমছে? টাকা 104 টাকা। তো 0.5 মানে হচ্ছে 104 টাকা। তাহলে 1% কত হবে? 1% হবে 104কে 0.5 দিয়ে ভাগ। তাহলে 100% কত হবে? 100 দিয়ে গুণ, তাই না? তো পয়েন্ট তুললে তুমি একটা শূন্য পাবে উপরে। ওকে, এবার তুমি 5 দিয়ে কেটে দেবে এটা। 5 2 10, 4 আছে 0, 5 8 40। কি পাচ্ছ? 208, আর 100-র জন্য দুটি শূন্য, 20,800। অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারলে? 100% শুধু বের করতে হবে, তাই 0.5 বলাই আছে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক ফল বিক্রেতা 90 টাকা ডজন ধরে 100টি লেবু কিনে, কিন্তু 10টি লেবু পচে গেল। বাকি লেবু 150 টাকা ডজন ধরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? দেখো, 90 টাকা ডজন, 100টি লেবু কিনেছে। 100টি লেবু মানে কত ডজন হয়? যদি সংখ্যাকে আমরা 12 দিয়ে ভাগ করি, কারণ 12টি মানে 1 ডজন, তো 12 দিয়ে ভাগ করলে কত ডজন? এত ডজন। এবার 90 টাকা ডজন, 1 ডজনের দাম 90 টাকা, তাহলে এত ডজনের দাম কত হবে? 90 দিয়ে গুণ। তুমি এখানে পেয়ে যাবে যে 100টি লেবুর দাম কত। ঠিক আছে, কাটলে দেখো 4 দিয়ে কাটলে 3 পাবো, এটা 4 দিয়ে কাটলে আমরা পাবো 25, আর 3-এর সঙ্গে 90 কাটলে আমরা পাবো 30। 25 3 75, তার মানে 750 টাকা। 100টি লেবুর দাম হচ্ছে 750 টাকা। এখন 10টি পচে গেল। 10টি পচে গেলে তোমার কাছে থাকবে কত? 90টি থাকবে। এই 90টি কত ডজন? 12 দিয়ে ভাগ করলে আমরা ডজন পাই। এই ডজন কত টাকা দরে বিক্রি হচ্ছে? 150 টাকা ডজন দরে বিক্রি। আচ্ছা, 150 টাকা যদি 1 ডজনের দাম হয়, তো 90/12 ডজনের দাম কত? 150 গুণ করে দাও, এখানে পেয়ে যাবে। এটা কত ডজন আমরা জানি, 90/12 কত ডজন পেলাম, তাই না? তো এখানে যদি কাটাকাটি করে আমরা কাটতে যাচ্ছে, 4 দিয়ে তো যাচ্ছে না, 75। ওকে, চল আমরা প্রথমে 3 দিয়ে দিই। 3 দিয়ে দিলে 4, এটা 3 দিয়ে দিলে 30, 2 দিয়ে দিলে 2, এটা 2 দিয়ে দিলে 15, আর 2-এর সঙ্গে 150 কাটলে আমরা পাচ্ছি 75। তো 15 5 75, 75 5 হাতে থাকে 7, 15 7 105, 105 আর 7 112। তাহলে 1125 টাকা হচ্ছে আমার কেনা দাম। 750 টাকা আমি কিনেছি, আর 1125 টাকা আমি বিক্রি করেছি। লাভ হয়েছে কত? লাভটা আমরা বের করব। তো 250, 350, 375 টাকা। আচ্ছা, আমার ক্যালকুলেশনে ভুল হলে আমাকে একটু বলে দিও, ঠিক আছে? এগুলো আমার ক্যালকুলেশনে খুব ভুল হয়ে যায়। 250 মানে 1000 হবে, আর 125 তার মানে হচ্ছে তোমার 375। তাহলে এইটা শতকরা কত লাভ? লাভ হচ্ছে, তো 775 টাকা, 50 টাকা হচ্ছে আমার কেনা দাম। এখানে লাভ হচ্ছে 375 টাকা। 750-এ 375 লাভ, তাহলে 100-তে কত? ঠিক আছে, চলো একটা শূন্য কাটবো। 5 দিয়ে কাটলে এটা 15, এটা 5 দিয়ে কাটলে 2, 15 দিয়ে কাটলে 15 2 30, থাকছে 7 75, 15 5 75, তার মানে 25 2 50%, 50% লাভ। অবশ্য ডাবল ছিল না, 375, 750-এর দ্বিগুণ, সরি অর্ধেক হচ্ছে 375, 750-এর অর্ধেক, তার মানে 50% লাভ। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? এই টাইপগুলো দরকার বন্ধুরা, এই টাইপগুলো কিন্তু প্র্যাকটিস করবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন একটি দ্রব্য 10% লাভে বিক্রি করে। যদি সে দ্রব্যটি 10% কম দামে কিনতো এবং 20 টাকা কম দামে বিক্রি করতো, তাহলে তার 16.23% লাভ হতো। বলতে হবে এই দ্রব্যটির ক্রয় মূল্য কত। এই টাইপটাও খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে বোঝো। এই টাইপের ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য কি ধরি? সবসময় 100x। আর বিক্রয় মূল্যটা কি হবে? যেহেতু 10% লাভে বিক্রি করে, তাই বিক্রয় মূল্য হবে 110x। এখন যদি 10% কম দামে কিনতো, দেখো আগে 100x-এ কিনেছে, তাহলে এখন 90x-এ কিনতো 10% কম, আর 20 টাকা কম দামে বিক্রি করতো। তো 20 টাকা মানে আবার 20 বিয়োগ করে দিও না এখান থেকে, মানে 20x হবে না, মানে অনেকে 90x করে দেয় না, এখানে x রয়েছে, তো টাকা হচ্ছে 110x, এখান থেকে 20 টাকা কম দাম বিয়োগ। তাহলে এটা হচ্ছে নতুন আমার ক্রয় মূল্য, এটা হচ্ছে নতুন আমার বিক্রয় মূল্য। তাহলে এই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমার লাভ হয়। তাহলে লাভ কত? বিক্রয় মূল্য 110x মাইনাস 20, এখান থেকে 90x বাদ দিয়ে দাও, তাহলে আমি লাভ পাবো, তাই না? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ। তাহলে 110 থেকে 90 বিয়োগ করলে আমার থাকে 20x, 20x মাইনাস 20, এইটা হচ্ছে আমার লাভ, এইটা হচ্ছে আমার লাভ। এবার আমরা সকলে কি জানি, নতুন যে ক্রয় মূল্য এর উপরেই তো লাভ বের করতে হয় নতুনটা। তাহলে তো আমি এরকম বলতে পারি যে 90x, এতে লাভ হয়েছে
20x-20, তাহলে 100-তে কত? তাহলে আমরা পার্সেন্টেজ পাবো। আর এই পার্সেন্টেজটা বলা আছে 16.23%। 16.23% মানে 50/3, এটা বলাই আছে, তাই না? আমরা তো লাভ এভাবে বের করি পার্সেন্টেজ 100 গুণ করে, তো সেটা বলাই আছে। চলো এবার আমরা কি করব, কাটাকাটি করি। আমরা একটা শূন্য কাটতে পারি। ওকে, এটা গুণ হয়ে আছে, তার মানে এই 10-এর সঙ্গে এই 50 কাটলে আমি 5 পাবো। এখানে নিচে 3 গুণ হয়ে আছে, 3-এর সঙ্গে আমি 9 কাটলে আমি 3 পাবো। তাহলে উপর এখানে থাকছে আমার কি, আমার থাকছে নিচে কিছু থাকছে না, মানে 1। এই 1-এর সঙ্গে কোণাকুণি গুণ হবে 20x-20 সমান সমান এই 3-এর সঙ্গে 5 গুণ হবে কোণাকুণি, মানে আমরা পাবো 15। তাহলে আমরা পাই 20x সমান সমান -20 যদি এদিকে যায় তো প্লাস হয়ে যায়, তার মানে 35। ঠিক আছে, তার মানে x এর ভ্যালু হচ্ছে তোমার 35/20। আমাকে বের করতে হবে ক্রয় মূল্য মানে 100x। তাহলে এদিকে 100 গুণ করে দাও, এদিকে 100 গুণ করে দাও। তাহলে 20-র সঙ্গে 100 গুণ করলে 5, 35 কত হয়? 35 175। সরি, 5 3 15, হ্যাঁ 175। কোথায় ভুল হলো? কোথায় যেন ভুল করে ফেলেছি। চলো আমি আরেকবার চেষ্টা করছি। কম দামে -20, 10% কম, এগুলো ঠিক আছে। লাভ 90x-এর লাভ হচ্ছে এটা, 100-তে কত? গুণ হয়ে আছে তো কেটে যাবে। 3 10 5, সব জায়গাতে ঠিক দেখতে পাচ্ছি। 20x-20 আর 3 5 15। ওকে, চলো আমি একটু আলাদাভাবে করি, যদি মিলছে না যেহেতু। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্কটা, আমরা অন্যভাবে একবার করে নিই। ও বাবা, মিলে যাওয়ার তো কথা ছিল। চলো একটু অন্যভাবে করার চেষ্টা করি। দেখছো ভুল হচ্ছে, আমার ভুল হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছো কত সাবধানে তোমাদেরকে করতে হবে। চলো আমরা একটু অন্যভাবে যদি করি, সেভাবেও করা যায়। কিভাবে করব? এখানে ক্রয় মূল্য জানা আছে আর আমার বিক্রয় মূল্য জানা আছে, আর লাভ বলেছে 16.23। 16.23 মানে হচ্ছে 50/3। তো আমরা মানে যদি আমি এটা করি যে ক্রয় মূল্য কত 90x, এর যদি আমি 116.23% বের করি, কারণ লাভ সমেত যদি বের করি তাহলে বিক্রয় মূল্য হয়। ঠিক আছে, তো 116.23 তার মানে হবে 348, 350। 350/3 এই পার্সেন্টটা বের করলে আমরা বিক্রয় মূল্য পাই। ঠিক আছে, ক্রয় মূল্যের 116 পূর্ণ বার করলে সেটা বিক্রয় মূল্য হয়। তাহলে এর হচ্ছে 350/3, পার্সেন্টেজের জন্য নিচে 100 আসবে, এটা সমান হচ্ছে আমার বিক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্যের এত পার্সেন্ট বের করলাম, বিক্রয় মূল্য পাবো 110x -20। ঠিক আছে, চল কাটাকাটি করবো আমরা। আমরা একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য, নিচের 100 কাটবে। 3 দিয়ে 9 কাটলে আমরা পাই 3। তাহলে 35 কত হয়? 35 105। 105x সমান সমান এদিকে থাকছে 110x -20। 110 এদিকে নিয়ে চলে আসো, বিয়োগ হয়ে যাবে, তো -5x থাকবে। -5x সমান সমান এদিকে পাবো -20, মাইনাস তুলে দাও, তাহলে x এর ভ্যালু হচ্ছে 4। x এর ভ্যালু 4, 100x ছিল আমাদের ইয়ে, তো 100 × 4 অর্থাৎ 400, এটা হবে ক্রয় মূল্য। কিন্তু আগেরটা এলো না কেন? আগেরটা ক্যালকুলেশন আমি তো ঠিকই করেছি। ঠিক আছে, এটা একটু বুঝো যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি করে পেলাম, এই জায়গাটা যদি আমি তোমাদেরকে একটু বোঝাই তাহলে ভালো করে বোঝো। ধরো তোমার হচ্ছে 200 টাকা তোমার ক্রয় মূল্য, ঠিক আছে, তুমি 10% লাভ করবে, 10% লাভ করবে, তাহলে বিক্রয় মূল্য কত? তো দুইভাবে তুমি বের করতে পারো। 210% কত? 20। তাহলে তুমি বলতে পারো ক্রয় মূল্য প্লাস লাভ, এটা হচ্ছে বিক্রয় মূল্য 220। কিংবা তুমি এর সরাসরি 110% বের করতে পারো। 200 আছে তো, 10% লাভ, তাহলে 100 যোগ করে দাও, 110%। 110% বের করো, তুমি সরাসরি বিক্রয় মূল্য পাবে। ঠিক আছে, দেখো 100-র সঙ্গে এটা কাটলে 2, তাহলে 11 2 22, 220 তুমি সরাসরি পাবে। মানে ক্রয় মূল্যের সঙ্গে প্রফিট যোগ করার দরকার নেই, তুমি 110% বের করলেও তুমি সরাসরি পেয়ে যাবে। আমরা কি করেছি? আমি সরাসরি ওটাই করেছি। এখানটায় আমি 16.23% আলাদাভাবে বের করিনি, আমি 116.23% বের করেছি 100 যোগ করে, তাহলে আমি বিক্রয় মূল্য পেয়েছি। ঠিক আছে, চলো নেক্সট। একজন চা ব্যবসায়ী 120 টাকা কেজি দরে 50 কেজি আসাম চায়ের সঙ্গে 200 টাকা কেজি দরে 30 কেজি
দার্জিলিং চা মিশিয়ে যদি 162 টাকা কেজি দরে বিক্রি করেন তবে তার শতকরা কত লাভ হবে? মনে রেখো বন্ধুরা, এই ধরনের অঙ্ক আমি এই কারণে নিয়েছি, আমরা করি কি 120কে 50 দিয়ে গুণ করি, টোটাল টাকা পাই, আর 200কে 30 দিয়ে গুণ করি। কিন্তু মনে রেখো এখানে পরিমাণটাকে তুমি কাটতে পারো, অনুপাতও নিতে পারো, একটা 50 কেজি আর একটা 30 কেজি, তাই তো? তার মানে কাটলে আমরা পাই 5 আর 3। তো আমরা একটা 5 কেজি আর একটা 3 কেজিও নিতে পারি, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, 50 কেজি আর 30 কেজি না নিয়ে এটা নিতে পারো। এবার দেখো প্রথমটা 120 টাকা কেজি, যদি 5 কেজি নাও তাহলে 12 5 60, 600 টাকা লাগবে, প্লাস দ্বিতীয়টা 3 কেজি 200 টাকা কেজি, 3 কেজি যদি নাও তো এখানেও 600 টাকা লাগছে। এটা হচ্ছে টোটাল টাকা। টোটাল টাকাকে টোটাল কেজি দিয়ে ভাগ করলে 1 কেজির দাম পাবো। কেজি কত? 8 কেজি, 5 কেজি আর 3 কেজি, তো 8 দিয়ে ভাগ, তাহলে মোট হচ্ছে 1200 টাকা 8 কেজির দাম। তাহলে 1 কেজির দাম কত হবে? 15 8 120 শূন্য 150 টাকা। 1 কেজির দাম হচ্ছে 150 টাকা প্রতি কেজি। ঠিক আছে, 1 কেজির দাম, 8 কেজির দাম 1200, তো 1 কেজির দাম হচ্ছে এটা। এবার ভালো করে মনে রাখো, আমাকে বলেছে 162 টাকা কেজি দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে। দেখো আমি যদি 162 টাকাতে বিক্রি করি তাহলে অবশ্যই আমার প্রফিট হবে কত? 12 টাকা। 12 টাকা প্রফিট হবে। এটা কত পার্সেন্ট লাভ? 150 টাকার জিনিস আমি লাভ করছি 12 টাকা, 100 টাকায় কত? 50 দিয়ে কাটলে 3, এটা 50 দিয়ে কাটলে 2, 3-এর সঙ্গে 12 কাটলে 4, মানে আমার 8% আমার লাভ থাকছে, প্রফিট থাকছে। তো প্লাস 8% আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? এটা শর্টকাটে এভাবে করবে, ওজনটাকে কমিয়ে দেবে। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি পরীক্ষায় দেখা গেল আবেদনকারীর 5% অযোগ্য ছিল এবং যোগ্য প্রার্থীদের 85% সাধারণ জাতির অন্তর্ভুক্ত। যদি 4275 যোগ্য প্রার্থী অন্যান্য জাতির অন্তর্ভুক্ত হয় তবে কত সংখ্যক প্রার্থী পরীক্ষায় আবেদন করেছিল? দেখো ব্যাপারটা, এই যে 5% অযোগ্য ছিল এটা বাদ দাও। প্রথমে প্রথমে যোগ্য প্রার্থী নিয়ে বিচার করো। যোগ্য প্রার্থীদের মধ্যে সাধারণ জাতি হচ্ছে 85, তাহলে অন্যান্য জাতি হবে কত? 15%। এখানে যেটা বলা আছে যে 4275 যোগ্য প্রার্থী অন্যান্য জাতির, তাহলে এটাই তো 15%-এর সমান, তাই নয় কি? অন্যান্য জাতি 15% হচ্ছে 4275, তাহলে বলো 1% হবে কত? 4275 ডিভাইডেড বাই 15, তাই না? তাহলে 100% কত? 100% বের করছি কেন? এখানে যোগ্য প্রার্থীটা পাবো, মানে সাধারণ জাতি এবং অন্যান্য জাতি মিলে যোগ্য প্রার্থী এটা। এবার এটা যদি যোগ্য হয় তো মনে রেখো এই যোগ্য প্রার্থী কত? যদি আমরা আবেদনকারী হিসেবে দেখি তো আবেদনকারী যদি 100% হয়, এর মধ্যে 95% হচ্ছে যোগ্য, কারণ 5% অযোগ্য বলেছে। তাহলে এইটা দেখতে পাচ্ছ, এটা যে হচ্ছে যোগ্য প্রার্থী, এটা 95%-এর সমান। তাহলে 95 দিয়ে ভাগ করলে 1% পাবো, আর 100 দিয়ে গুণ করলে 100% পাবো, মানে আবেদনকারী পেয়ে যাব মোট। ব্যাপারটা আবারও বলি তোমাদেরকে, 4275 এটা হচ্ছে অন্যান্য জাতি, যেটা 15%। মানে যখন আমরা যোগ্য প্রার্থী বিচার করছি, যখন যোগ্য প্রার্থী বিচার করছি, যোগ্য প্রার্থী যদি 100% হয় তাহলে 85% হচ্ছে সাধারণ আর 15% হচ্ছে অন্যান্য। তাহলে এটা যদি 15% হয় অন্যান্য, তাহলে 100%টা হবে যোগ্য। 100% বের করেছি, এটা হচ্ছে যোগ্য প্রার্থী। এটাই শেষ নয় কিন্তু, এবার আবেদনকারীতে এসো। আবেদনকারী যদি 100 হয় তার মধ্যে যোগ্য হচ্ছে 95, কারণ 5% অযোগ্য। তাহলে এই যে যোগ্য, এটা 95 আবেদনকারী হিসেবে 95%। তাই 95 দিয়ে ভাগ করলাম 1% পাবো, আর 100 দিয়ে গুণ করলাম 100%। বাস এইটুকু করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো কাটবো। সহজ করে কাটার চেষ্টা করি, খুব কঠিন মনে হচ্ছে। 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 5 8 40, 2 থেকে 27, 5 5 25, 2 25, 5 5 25। চলো 3 দিয়েও কাটবে আশা করছি। 3 দিয়ে কাটলে 3 2 6 থাকে, 2 25, 3 8 24, 1 15, 3 5 15, 285। 95 দিয়ে কাটলে এটা 3 দিয়ে যায় সরাসরি, তাহলে একটা 3 পাচ্ছি, আর দুটি 100 আছে, মানে 4টি শূন্য চলে আসবে, 30,000 হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। তো ইম্পর্টেন্ট হচ্ছে ধরনটা, টাইপটা। আশা করছি বুঝতে পারছো। চেষ্টা করছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর, না বুঝে থাকলেও আমাকে প্লিজ কমেন্ট করে বলবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দুটি নল এ ও বি একটি চৌবাচ্চা 15 ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় সি নল ভর্তি চৌবাচ্চাটি খালি করে 25 ঘন্টায়। শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হলো, 10 ঘন্টা পরে তৃতীয় নলটিকে বন্ধ করা হলো। তাহলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে? কত সময়? দেখো 10 ঘন্টা পরে তৃতীয় নল বন্ধ করা হয়েছে, ঠিক আছে? তার মানে প্রথমে কিন্তু 10 ঘন্টাই চলেছে,
তাই না? 3টি নলই 10 ঘন্টা চলেছে। দেখো এগুলো আমরা এলসিএম মেথডে বের করি। এ নল 15 ঘন্টায় পূর্ণ করে, বি নল 20 ঘন্টায় পূর্ণ করে, আর সি নল 25 ঘন্টায় খালি করে। তো বুঝতে পারছো 300 লসাগু হবে। তো 300 যদি লসাগু হয় তো আমি ধরবো টোটাল যে জল সেটা হচ্ছে 300। তাহলে এ কত পূর্ণ করবে? 300কে 15 দিয়ে ভাগ করো, 20 লিটার পূর্ণ করবে। বি 300কে 20 দিয়ে ভাগ করো, 20 ঘন্টায় 300, তো 1 ঘন্টায় হবে 15। আর সি নল 25 ঘন্টায় 300 খালি করে, 1 ঘন্টায় খালি করবে 12। এটা মাইনাস দিলাম। তাহলে 3 জনে মিলে 1 ঘন্টায় কত করে? 20 আর 25 35, 15 35, 35 থেকে 12 বিয়োগ করে দাও, তাহলে 23। 1 ঘন্টায় 23 পূর্ণ করে। এবার 10 ঘন্টা চলেছে, কারণ তৃতীয় নল তো 10 ঘন্টা পর বন্ধ করা হয়েছে, মানে 10 ঘন্টা একসঙ্গে চলেছে। তো 1 ঘন্টায় 23 পূর্ণ করে, 10 ঘন্টায় কত পূর্ণ করবে? 10 ঘন্টায় পূর্ণ করবে 230। তাহলে আর কত বাকি থাকে? দেখো টোটাল 300 জল ধরে বলেছিলাম, সেখান থেকে 230 10 ঘন্টাতে পূর্ণ করলো, তার মানে আর 70 বাকি আছে। এই 70টা কে পূরণ করবে? সি নলটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে এখন এ আর বি নল পূরণ করবে। দেখো এ আর বি নল 1 ঘন্টায় কত পূরণ করে? 20 আর 15 35। 1 ঘন্টায় 35, তাহলে 70 করতে কত সময় লাগবে? টোটালকে 1 ঘন্টা দিয়ে ভাগ করে দাও, 2 ঘন্টা লাগবে। 1 ঘন্টায় 35, তাহলে 2 ঘন্টায় 70। তাহলে টোটাল কত সময় লাগলো? দেখো প্রথমে 10 ঘন্টা লেগেছিল একসঙ্গে, আর এক্সট্রা 2 ঘন্টা লাগলো এ বির, মোট 12 ঘন্টা সময় লাগলো পূর্ণ হতে। তো অ্যান্সার হবে অপশন এ, 12 ঘন্টা। ক্লিয়ার? আমি খুব সহজভাবেই একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলেছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। চলে যাবো নেক্সট কোশ্চেনে। এই কোশ্চেন, লাস্ট কোশ্চেনটা তোমাদের জন্য থাকলো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আশা করছি এটা তোমরা আমাকে অ্যান্সার করবে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন এটা। তো লিখবে হোমওয়ার্ক। ঠিক আছে, হোমওয়ার্ক দিয়ে তুমি তোমার অ্যান্সার কমেন্ট করে দাও আমাকে এখানে। দেখবো তোমরা কতজন এটার সঠিক উত্তর করতে পারছো। আর তোমাদেরকে বলি, তোমরা যদি ডাব্লিউপি, কেপি এবং ক্লার্কশিপের জন্য অঙ্ক শিখতে চাইছো, তো মাত্র 3 মাসে চেষ্টা করবো তোমাদেরকে সেই সমস্ত, মানে সমস্ত চ্যাপ্টারই আমি করাবো, কিন্তু সেই সমস্ত অঙ্ক বেশি করে আলোচনা করার, যে ধরনের অঙ্ক কিন্তু এবার ডাব্লিউপি, কেপি এবং ক্লার্কশিপে আসতে পারে। তো সেই ধরনের অঙ্ক যদি আরও প্র্যাকটিস করতে চাও, চ্যাপ্টার অনুযায়ী যদি তুমি ক্লাস চাও, একদম কনসেপ্ট দিয়ে শর্টকাট ট্রিক্স যদি শিখতে চাও, সিলেবাস যদি কমপ্লিট করতে চাও, তো চলে এসো আমার কাছে। জাস্ট এই যে ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। 299 টাকা হচ্ছে কোর্স ফি, যেখানে তুমি লাইভ ক্লাস করতে পারছো, রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ ফাইল থাকছে, আর পরীক্ষা অবধি ক্লাস চলবে। তো টেনশন নেওয়ার কিছু নেই, আমি থাকবো পরীক্ষা অবধি তোমাদের সঙ্গে, যেখানে অঙ্কের খুঁটিনাটি তোমরা এই অ্যাক্টিভ ব্যাচে পেয়ে যাবে। যদি ভর্তি হতে চাও জলদি যোগাযোগ করে নাও, কারণ 1 আগস্ট শুরু হয়েছে। তো ক্লাস যেহেতু শুরু হয়ে গিয়েছে, লেট না করে একসঙ্গে এখন থেকেই শুরু করো, যাতে করে আমরা ঠিকঠাক কমপ্লিট করতে পারি, প্র্যাকটিস করতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ একটু লাইক এবং একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।